আসসালামু আলাইকুম। মানবিজ্ঞানের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা। আমি ইয়াসিন রাকিব স্যার, তোমাদের সাথে আছি বাংলা দ্বিতীয় পত্রের একটি চমৎকার ক্লাসে। আজকের ক্লাসটি চমৎকারের কারণটা আমরা বলবো, সেটা হচ্ছে আমরা নিম্নলিখিত দুটি টপিক পড়বো। ব্যাকরণ টপিক আমরা অনেক পড়ি, কিন্তু নিম্নলিখিত টপিক নিয়ে মূলত দেখা হয় না। আজকে দুইটি জিনিস খুব সুন্দর করে সমাধান করবে। একটা হচ্ছে দিনলিপি, আর একটা হচ্ছে প্রতিবেদন। অর্থাৎ এইখানে আমরা এই একটি ক্লাসের পরে এই দুইটি নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। এটা আমরা মুখে দাগিয়ে বলবো এমন না। এই জিনিসটা কিভাবে লিখতে হয়, কেন আসে, কত ধরনের কনফিউশন, স্যাররা কত কিছু বলে, আমি কত কিছু জানি, কোনটা ফলো করব, কোন বইটা ফলো করব, কিভাবে ফলো করব, প্রশ্নে অনেক আছে। কিন্তু এই এত কোয়েশ্চেন গুলো আমরা কিভাবে সমাধান করতে পারবো সেটা তো আমি এখানে বুঝিয়ে দিব। যেমন ধরো এখানে আছে প্রতিবেদন লেখার উদ্দেশ্য কি, এটার বৈশিষ্ট্যটা কি। তারপর ধরো এখানে আছে কত প্রকার, কতভাবে লেখা যেতে পারে, এবং সেইটার ঠিক জিনিসগুলোকে আমরা পাশাপাশি করে রেখেছি, যাতে কি হয়, তুমি যখনই দেখবে দেখলেই বুঝতে পারবে যে কোন ফরম্যাটে আসলে কিভাবে লিখতে হবে। এবং আরেকটা দুর্দান্ত আয়োজন রয়েছে, সেটা হচ্ছে আমরা একেবারে তোমার সামনে খাতা প্র্যাকটিক্যাল খাতা উপস্থাপন করবো। স্টুডেন্টরা লিখেছে, ওদের এই লেখাগুলো কেমন হয়েছে, ওরা কোন জায়গায় ভুল করেছে, কি করতে পারতো, কি করা যাবে না, এই বিষয়টা এইবারই প্রথম হচ্ছে। সুতরাং ক্লাসটা কিন্তু খুব দারুণ হতে চলেছে। মিস করলে তুমি কি মিস করতে যাচ্ছ, এই ধারণটা দেখে হয়তো বুঝতে পেরেছো। একটা ভালো জিনিস রয়েছে, সেটা হচ্ছে নাম্বার পাওয়ার উপায়। কি কি করলে পরে তোমাকে স্যার ফুল নাম্বার দিবে, যেমন লেখার উপকারিতাগুলো, এরপরে দিনলিপিটা আসলো থেকে, এটা লেখার নিয়ম কি, কি কি করা যাবে না, কি কি করতে হবে। তো এটা সবগুলো করে আছে। লাস্টে আমরা জিনিস ভালো কিছু করি, সেটা হচ্ছে দিনলিপিতে যদি নাম্বার তুলতে চাই, ঠিক আছে স্যার লেখি, কিছু নাম্বার পাই, কিন্তু আমি হায়েস্ট নাম্বার তুলতে চাই, কি হলে আমার নাম্বারটা বেশি করে আসবে, সেই নাম্বার তোলার টেকনিকটা আমি আলোচনা করে দিয়েছি। এবং কিছু নিয়ে এসেছি বাস্তব অভিজ্ঞতা, যে বিখ্যাতরা, মানে এটা কেন এনেছি, এক এক বইয়ের মধ্যে না এক এক রকম থাকে। এখন তোমরা কোনটা ফলো করবে, এই ফলোটার একটা থিওরি তোমাদের মাথায় আমি দিয়ে দিব, তুমি নিজেই সিদ্ধান্ত নিবে। এবং এই ক্লাসটা করলে তোমার যে লাভ হবে, তুমি তোমার বন্ধুদেরকেও দিনলিপি পড়াতে পারবে। ঠিক আছে, দারুণ হবে না, যে বন্ধুদেরকে দিনলিপি পড়াতে পারো। প্রথমে আসি দিনলিপি। দিনলিপিটা লিখন, দিনলিপি লিখন জিনিসটা আসলে কি, এই কথাটা যদি জানি দিনলিপি লিখন আসলে কি। এটা প্রথমে হচ্ছে, এটা ইংরেজি শব্দ ডায়েরি আছে না, ডায়েরি, ডায়েরি শব্দ থেকে আসছে, ডায়রিয়াম থেকে আছে। কোথেকে আসছে এটা তোমাদের এমসিকিউ তো আসবে না, এটা তো জানা দরকার নেই, কিন্তু একটু বেসিক জানলে ভালো হয়। কি, তোমার ভিতটা এমন ভাবে মজবুত হবে যে তোমাকে এত জায়গায় কনফিউশন হতে হবে না, কি পড়বো, কোনটা বাদ দিব, কিভাবে আসে, কিভাবে লিখবো, এগুলো বুঝতে হবে না। তো এইটা হচ্ছে ডায়েরি থেকে আসছে, অর্থাৎ আবেগিক অর্থ হচ্ছে ব্যক্তিগত দৈনিক জীবনযাত্রার কাহিনী বা দিনলিপি। ও, তার মানে ওই যে আমরা ডায়েরি লিখি না, প্রতিদিনকার জীবন কাহিনী লিখি না, এটা মনে হচ্ছে জীবনের আলেখ্য, অর্থাৎ ব্যক্তি জীবনের জীবনযাত্রার ঘটনাক্রমের সুলিখিত রূপকে বলা হয় দিনলিপি। তাহলে প্রতিদিন তো অনেক কিছু লিখি, বাজারের ফর্দ লিখি, তালিকা লিখি, কি কিনবো কি কিনবো এগুলো তো লিখি। তো সেগুলো কি দিনলিপি না, দিনলিপি হচ্ছে একটু সুন্দর সাহিত্য রূপ করবে, সেটাই। এর ফার্সির পরিভাষা হচ্ছে রোজনামচা। এই যে রোজনামচা আমাদের, আমরা এটাকে রোজনামচা হিসেবে চিনতাম। তো ঘটনা হয়েছে কি, যে রোজনামচা যেটা বলতেছি না, এই রোজনামচাটা আমি একেবারে 2015 সাল থেকে আমি পুরো 1 বছর এরকম রোজনামচা লিখেছি। ওই লেখার ফলে আমার ভিতরে এই লেখালেখির যে ক্যাপাবিলিটি, সেটা সৃষ্টি হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। পুরো 1 বছর আমি এরকম প্রতিদিনকার ঘটনাগুলো লিখতাম। ভুল হতো, খারাপ হতো, কেউ তো দেখবে না, নিজে পড়তাম, কিছু সাহিত্য হয়ে যেত, কিছু গল্পের রূপ নিয়ে ফেলতো, কিছু হচ্ছে হতে পারে ওইটাকে একটা কম্বিনেশন করলেই আমি আমার নিজস্ব জীবন এটা লিখে ফেলতে পারি। কিন্তু বিষয় হচ্ছে ওই খাতাগুলো, আমি 4টা খাতা বানিয়েছিলাম, 4টা খাতায় হারিয়ে গিয়েছে। খুবই দুঃখজনক, খুব দামি কিছু ওখানে লিখতাম। পুরো মানে অর্থাৎ এই দেখছো জীবন, রোজগারটা কি, এটা তোমার প্রতিদিনকার জীবন ধরে রাখবে। ওই জীবনটা খাবার হারাই গেল মানে আমার প্রতিদিনকার জীবনটা হারাই গেল, খুব কষ্ট পেয়েছিলাম। তো যাই হোক, এই দিনলিপি কি জিনিস সেটা তোমরা পড়ে নিলে পারবা। আমি কয়েকটা বিখ্যাত দিনলিপির দৃষ্টান্ত দেখাই। বিখ্যাত কয়েকটা দিনলিপিটা হচ্ছে, যেমন একমাত্র রবীন্দ্রনাথ বিখ্যাত সাহিত্যিক, তার দিক থেকে হচ্ছে বিখ্যাত দিনলিপি হচ্ছে জাপান যাত্রী। তিনি জাপানে যখন গিয়েছিলেন, সেখানে যাওয়া আসার সময় কি ঘটনা হয়েছে, সেই ঘটনাগুলো সবকিছু কম্বিনেশন করে তিনি একটি লেখা লিখেছিলেন। আরেকটা হচ্ছে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট 71-এর দিনগুলি, এই জায়গাটা কিন্তু বলছিলাম যেগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু কিছু জায়গা আসলে অনেক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। 71-এর দিনগুলি এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তুমি দিনলিপি লিখতে চাচ্ছ, তোমার এক এক বইয়ের মধ্যে এক এক ভাবে বলা, স্যার একটা বলে, কোচিং একটা বলে, তারপর অনলাইনে একরকম দেখো, তোমার মাথা হেজিটেশন হয়ে যাচ্ছে, আমি কিভাবে লিখবো, কোন উপায়ে লিখবো, কি সারবো কি সারবো না, স্যারের
বই ফলো করবো কি করবো না এগুলো কনফিউশন হবে না, কারণ তোমার স্যার বা বই বলো কোনো জায়গায় কেউই জানে না দিল্লি কিভাবে লিখতে, এটা কোনো ওহি না যে এইভাবে লিখতে হবে, এই কোনো ওহি কোন জায়গা থেকে আসে নাই, যেহেতু কোনো জায়গাতে ওহি আসেনি, সুতরাং তোমাকে একটা ফরম্যাট ফলো করতে হবে, যেই ফরম্যাটটা সার্বজনীন, ঠিক আছে, যেটা তোমার টিচারও তোমাকে নাম্বার দিতে পারে, তোমাকে অনেক নাম্বারের কথা চিন্তা করতে হবে, বা ব্যক্তি জীবন হচ্ছে তুমি যেমনি লিখবা সেটাই দিনলিপি, তাই না? এখন আমরা একটা ফলো করি হচ্ছে বিখ্যাতরা কিভাবে লিখলো, সুতরাং 71 দিনগুলোকে ফলো করলে পারো। তোমরা 9-10 পড়ে এসেছো, সেখানে দেখেছো কিভাবে করে লিখেছে, এই স্টাইলে লেখার চেষ্টা করবা, এটা সবচেয়ে গ্রহণযোগ্য রূপ। কিন্তু ওই গ্রহণযোগ্য রূপে লিখলে আবার পরীক্ষা কিছু কম নাম্বার পাবা না। তো আমাকে সবচেয়ে ফলো করতে হয়েছে ভুল যাতে না হয়, আবার পরীক্ষার নাম্বারও যাতে পেতে পারো, এই দুইটাকে কম্বিনেশন করেই মূলত আমি আলোচনা করেছি। আর বললাম ক্লাসে একটু কিন্তু শেষ পর্যন্ত থাকবা, কারণ আমি কিন্তু খাতা উল্লেখ করেছি, এই আমার বই যাদের কাছে আছে তারা দেখা পড়েই বুঝতে পারো, তাদের আলহামদুলিল্লাহ আর কিছু পড়তে হবে না, ভিডিও দেখতে হবে না। কিন্তু ভিডিওটা তুমি দেখবো হচ্ছে খাতাটার জন্য, হ্যাঁ, খাতাটা আমি কেটে কেটে দেখাবো যাতে স্টুডেন্ট কোন কোন জায়গায় ভুল করেছে, কোন কোন জায়গায় নাম্বার পেতো, কি করলে নাম্বার পেতে পারতো, এই জিনিসটা দেখাবো। তো 71 দিনগুলি, এরপর হচ্ছে 71 ডায়েরি। আর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে আনা ফ্রাঙ্কের ডায়েরি, আনা ফ্রাঙ্কের ডায়েরি, হ্যাঁ, এটা অনেক গুরুত্বপূর্ণ। আনা ফ্রাঙ্ক একটা বিখ্যাত মেয়ে ছিল, এই যে ইহুদি, এখন তো ইহুদিরা আমাদের মারতেছে, সরি ফিলিস্তিনদের মারতেছে, আর ওই সময় ইহুদিদেরকে মেরেছিল খ্রিস্টানরা, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওদেরকে মেরেছিল কারা, এই নাৎসি বাহিনী, জার্মানির ইয়ারা, হিটলার। তো ওই সময় একটা মেয়ে তার ঘরের মধ্যে নিজে নিজে ডায়েরি লিখতো, এটাও বিখ্যাত হয়েছে আনা ফ্রাঙ্কের ডায়েরি, এই দুটো মনে রাখতে পারো। আর বঙ্গবন্ধুর আছে কারাগার রোজ নামচা, এই তো এগুলি। আচ্ছা, এখন দিনলিপি লেখার কিছু উপকারিতা আমরা দেখব, এটা লিখলে আসলে কি হয়, কেন লেখা জরুরি, এটা তোমাদের এই এত কিছু থাকতে তোমাদের এই বইগুলোর মধ্যে এই জিনিসটা নিয়ে এসেছে কেন, তাই না? এরকম মনে হয় না? যেমন সামনে এই যে তোমাদের নিয়মিত বইয়ের মধ্যে দিনলিপি লিখতে হয়, চিঠি লিখতে হয়, আবেদনপত্র লিখতে হয়, আমি যদি পারতাম, আমি যদি শিক্ষা ব্যবস্থা থাকতাম, আমি কিছু একটা কাজ করতাম যে এমন কিছু জিনিস লেখার ব্যাপার উদ্বুদ্ধ করতাম যেটা বাস্তব জীবনে লাগে। দেখো তো বাস্তব জীবনে আমাদের আসলে কি লিখতে হয়, আমাদের একটা ব্যাংকে গেলে ফর্ম ফিল আপ করতে হয়, তারপর হচ্ছে আমাদের সিভি লিখতে হয়, এরপর হচ্ছে আমাদের ব্যক্তি জীবনে লিখতে হয় হচ্ছে বিভিন্ন ফর্ম, এরপর নোটিশ লিখতে হয়, এইগুলো কিন্তু শেখানোর বিষয় ছিল, সেগুলো না শিখিয়ে তবে দিনলিপি কিন্তু শিখার বিষয়, আমাদের এখন যেগুলো আছে সবগুলো শিখার বিষয়, এবং একটা খালি বাকি দিয়ে চিঠি, অবশ্য চিঠি তোমাদের আসেও না। তো এগুলো দেখো, তা দিনলিপি লেখার আসলে উপকারিতা আছে, এটা সবাই যদি করতে ভালো হতো। এক হচ্ছে হাতের লেখা সুন্দর হয়, তোমার হাতের লেখা যদি থাকে বান্দর, তুমি লেখো, তাহলে দেখো তোমার হাতের লেখা সুন্দর হবে, এটা লাভ হবে। আজকের মনের ভাব পরবর্তীতে দেখে নেওয়া যায়, হ্যাঁ, তুমি পরবর্তী আজকে তোমার অনেক কিছু মনে হচ্ছিল, দুঃখ, কষ্ট, রাগ, কিংবা হচ্ছে পারে একটা প্ল্যান করেছো, তুমি যে লিখে না রাখো, কালকে কিন্তু তুমি ক্ষতির শিকার হবা। তোমাদের একটা কথা বলে রাখি, এটা আমি বারবার বলি, যে লিখলে খাতায় থাকবে মাথায়, এটা একটা স্লোগান বা ডায়লগের মতন, লিখলে খাতায় থাকবে মাথায়, মানে বা মাথায় তোমার যে আছে অনেক জটলা, ঠিক আছে, তুমি সেটা খাতার মধ্যে করো পোটলা, মানে তুমি তোমার মাথার মধ্যে যেই কথাগুলো দুশ্চিন্তাগুলো আছে, স্যার পড়া হচ্ছে না, স্যার কিভাবে পড়বো, তারপর হচ্ছে আমার মন বসে হচ্ছে না, ডিপ্রেশনে আসি, এই যে যত দুশ্চিন্তাগুলো যেটা আছে সেটা তুমি খাতার মধ্যে লিখে ফেলো, দেখবে অর্ধেক দুশ্চিন্তা খাতাতে চলে গেছে, এবং তুমি একটা সিকোয়েন্স পাবো, ও আচ্ছা কি করতে হবে, কি করলে ভালো হবে। অত কিছুক্ষণ পর এগুলো সবই শেষ হয়ে যায়, খাতা লেখাটাকে অনেকে বলছে স্যার অনেক লেখছি, কোনোই কাজে লাগে না, এগুলোই ব্যবহার করি না, এক পাশ দিয়ে লিখে আরেক পাশ দিয়ে এরকম ভুলে যায়, আবার আবার নিজের মতন করি, এটা হতেই থাকবে জীবনে, কিন্তু এইটাকেও সারা যাবে না। আজকের মনের ভাব পরবর্তীতে রেখে নেওয়া যায়, একজন ভালো লেখক হতে সহায়তা করে। লেখক হলে লাভ কি বলতো? অনেক কি মনে করো, বই বাজারে, বই মেলা, মাহাদি, ও ক্লাস দেখতেছো, মাশাআল্লাহ, আচ্ছা ঠিক আছে, মাহাদি ক্লাস দেখো। একজন ভালো লেখক হতে সহায়তা করে, স্মৃতিগুলো সংরক্ষিত থাকে। আচ্ছা মাহাদি তো ভর্তি হয়ে গিয়েছো, আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে স্মৃতিগুলো সংরক্ষিত থাকে, আরেকটা হচ্ছে অতীতের ভুলগুলো শুধরানো যায়। তাহলে বিষয় হচ্ছে কি, যে স্মৃতিগুলো কি থাকবে তোমার, সংরক্ষিত থাকবে, আর একটা হচ্ছে অতীতের ভুলগুলো শুধরানো যায়। আচ্ছা মাদিকে বলতেছি, আমাদের এখানে বিষয় হয়েছে যে আমরা 1000 জনকে যে কোনো একটি কোর্সে ফ্রি অ্যাক্সেস দিবে, তুমি বললাম স্যার আমি তো ভর্তি হয়ে গেছি, তাহলে আগে কেন বললেন না? কোনো সমস্যা নেই, তুমি একটা কোর্স যেহেতু কিনেছো, আরো আমাদের কোর্স রয়েছে আরো প্রায় 16টা, 16টার যে কোনো একটা তোমার যেটা পছন্দ বা তোমার যে সাবজেক্ট, সে একটা সাবজেক্ট, আমাদের যে মডারেটর নাম্বার তোমার মনে আছে, তুমি সাথে ওনার কথা বলেছো, তাকে ফোন দিয়ে জাস্ট খালি বলো, আহ তাকে বললে তোমাকে আরেকটা কোর্সের অ্যাক্সেস দিয়ে দিবে, ঠিক আছে? আমি এটা লাইভে বলে ফেলতেছি, এটা আমার কথা শুনে রাখো, বা আমার কথাটা তুমি ডকুমেন্ট হিসেবে ব্যবহার করতে পারো, সমস্যা নেই।
বা তুমি একটা কোন কোর্সে ভর্তি হয়েছে সেটার কথা বললেই তারা তোমাকে আরেকটা কোর্সে ফ্রি অ্যাক্সেস দিয়ে দিবে, প্রয়োজন আমি তারা বলে দিব। এরপরে স্মৃতিগুলো সংরক্ষিত থাকে, অতীতের ভুলগুলো শুধরানো যায়, এটাও সবচেয়ে গুরুত্বপূর্ণ। দিনলিপি লিখলে এই একটা জিনিস ভালো হয় যে অতীতে যে ভুলগুলো আছে সেগুলো শুধরানো যায়। আচ্ছা ঠিক আছে, এবার দিনলিপির ইতিহাস দেখি। দিনলিপির ইতিহাসটা তো গুরুত্বপূর্ণ না, এটা আসলে মূলত ওই যুগ যুগ ধরে লেখার যখন সৃষ্টি হয়েছে, মানুষের মনোভাব প্রকাশ করা গুরুত্বপূর্ণ বই হয়েছে, তখন থেকে এটা শুরু হয়েছে। ঠিক আছে, এইটা গুরুত্বপূর্ণ। এবার দেখো দিনলিপি লেখার নিয়মগুলো কি কি। প্রথম নিয়ম, দিনলিপি পৃষ্ঠার একেবারে উপরে বা ডানে বা বাম পাশে তারিখ, বার, সময় এবং স্থান দিতে হবে। একেবারে শুরুতে এই বিষয়টা করতে হবে, দিনলিপির একেবারে ডান পাশে। এইটাও খুব বেশি টেনশনের কিছু নেই, আমি সামনে একেবারে ফর্মের সহ উপস্থাপন করে দিয়েছি, সেটা দেখে বুঝতে পারবো। কিন্তু প্রথম নিয়ম হচ্ছে এইটা, স্টেপ 1। স্টেপ 2 হচ্ছে দিনে ঘটে যাওয়া সমস্ত ঘটনার বিস্তারিত বিবরণ নয়, বরং উল্লেখযোগ্য বিশেষ বিশেষ ঘটনা উল্লেখ করতে হবে। তার মানে এখানে একটা কথা আছে, দিনে ঘটে যাওয়া। আমি বলে স্যার আমার ঘটনা যে রাতে ঘটছে, আমার ঘটনা যে সন্ধ্যার সময় করছে, তাহলে আমি কি করব? না, তোমার একটা রাতে ঘটুক দিনে ঘটুক এটা না, 24 আওয়ারে কোনো একটি নির্দিষ্ট ডে, কোনো একটা নির্দিষ্ট কর্ম ঘন্টায়, মানে 24 ঘন্টার মধ্যেই তোমার জীবনে যা ঘটবে সেইটা তুমি বিস্তারিত লেখার দরকার নেই, উল্লেখযোগ্য বিশেষ বিশেষ ঘটনাগুলো লিপিবদ্ধ করতে হবে সংক্ষেপে। এটা 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 মানেটা বুঝাই দিই, এটা মানেটা আসলে কি। যেমন মনে করো তোমার দিনলিপি লিখতে বলছে, কি নিয়ে, কি নিয়ে হতে পারে? সবচেয়ে দিনলিপি লিখতে বলে কলেজ জীবনের প্রথম দিন নিয়ে, তুমি কলেজ জীবনের প্রথম দিনে দিনলিপি লিখতেছো। তুমি কিভাবে লিখতেছো কলেজ জীবনের প্রথম দিনের দিনলিপি? তুমি লিখতেছো এইভাবে যে কি বলে এটাকে, আমি সকালে উঠলাম, ঘুম থেকে উঠলাম, দাঁত ব্রাশ করলাম, টয়লেটে গেলাম, অষ্টমে গেলাম, গোসল করলাম, বের হলাম, রাস্তাতে হাঁটলাম, তারপরে একটা কদম দিলাম, বাস দিয়ে উঠলাম, গেট দিয়ে ঢুকলাম, গেট থেকে নামলাম, বাস থেকে নামলাম, বাসের কথা বললো। এই যে এইগুলো দিনলিপি না, কারণ তুমি যেগুলো করছো এগুলো যে করে মানুষ এটা সবাই জানে। যেটা আসলে এক্সাক্ট দরকার সেটা হচ্ছে মূল যে ঘটনাটা, তোমার আজকে সারাদিনের মধ্যে কোন ঘটনাটা। আচ্ছা আমরা কাউকে যখন গল্প বলি বা আমার আজকে দিনের যে শুনবি আজকে আমার সাথে কি হয়েছে, এই কথা বলার সময় কি সারাদিনের কথা বলি? কারণ তারও সময় কম, তোমারও সময় কম, তোমার এত পেঁচাল শোনার সময় তার নাই। তাহলে তুমি চুম্বক পয়েন্টটা বলবা, কিন্তু বাসে উঠতে গেছি, বাসে উঠে যা টের পাইলাম যে আমি আজকে কি ঘর থেকে বেল ছাড়াই বের হয়ে গেছি, মানে প্যান্টে বেল পরিনি। এখন টেনশনে পড়ে আছি বাসের হ্যান্ডেল ধরবো না প্যান্টের মানে কি বলে কমর প্যান্ট ধরবো। এই যে এটা তোমার জীবনের বিশেষ ঘটনা, এইটা হচ্ছে তোমাকে উল্লেখ করতে পারো, তুমি এটা ওই লেভেল উল্লেখ করতে পারো। কলেজ জীবনের প্রথম দিন, তো কলেজ জীবনের প্রথম দিন এ কি করলাম, খেলাম গেলাম, গান গেলাম, নাচলাম, এটা তো না। তোমার কেমন ভালো লাগলো, কাকে তুমি নতুন করে চিনলা, কাকে তুমি দেখলা, এই জিনিসগুলো মিলে হচ্ছে তোমার কলেজ জীবনের প্রথম দিন। তারপর হচ্ছে কোনো বিশেষ ভাবনা চিন্তা বা কৌতূহলের জন্য কিছু লিখতে হয়। হ্যাঁ, তার মানে সবকিছু না, যেটা মানুষের ভাবনা। যেমন ধরো আজকের দিনে আমি একটা জিনিস চিন্তা করে ভাবলাম, আচ্ছা নির্বাচন আগে দরকার নাকি সংস্কার আগে দরকার, এটা আমার দিল্লিতে হতে পারে। হতে পারে তো সারাদিন ভাবি না, আজকে আমি একটু বিশেষ ভাবে করে ভাবছি, আজকে আমার এর মধ্যে নতুন একটা চিন্তার উদ্ভব ঘটেছে, কোনটা আগে দরকার। এরপর হচ্ছে নিজের বা উত্তম পুরুষ আমি আমরা লেখা হয়, এইটাও অনেক গুরুত্বপূর্ণ। দিনলিপি লেখার সময় অনেক একটা কাজ করে ফেলে এরকম যে সে করেছে, ও করেছে, আমার কলেজে স্কুলে গেলাম, কলেজে আমার বন্ধুকে দেখি ও এমন করতেছে, ঘোরা শুরু করে দিছে বন্ধুর ঘটনা। আরে এটা তো হইলো না, তুমি লিখবা আমি আমরা দিয়ে, সে তারা দিয়ে নে। আমার বন্ধু রফিক, ও স্কুলে গিয়ে এমন করেছে, ও কলেজে গিয়ে এমন হলো, ওর তো পড়া হয়নি, ও আজকে এমন করলো। অনেক সময় হতে পারে তোমার রফিকের তোমার বন্ধুর কথা বলতেছো সেটাও দিনলিপি হতে পারে, তবে তোমাকে সেটা আমি আমরা দিয়ে বলতে হবে, তোমার সাথে কি ঘটেছে সেটা দিয়ে বলতে হবে। বুঝতে পেরেছি। দ্বিতীয় হচ্ছে দিনলিপি সহজ সরল স্পষ্ট গোছানো এবং পরিচয় ভাষা লিখতে হবে। আরেকটা হচ্ছে ব্যক্তিগত রচনা বলি, সুতরাং এতে নিজস্ব অভিমত দৃষ্টিভঙ্গি অভিজ্ঞতা দিতে হবে। যেমন ধর দুটা পার্থক্য বলি, প্রতিবেদনের মধ্যে নিজস্ব দৃষ্টিভঙ্গি দেওয়া যায় না প্রতিবেদনে, কারণ প্রতিবেদন হচ্ছে জনগণ কি বলে। তুমি বলতেছো দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, তুমি সেখানে বলতে হবে এভাবে জনগণ মনে করে যে দ্রব্যমূল্যকে এরকম নিয়ন্ত্রণ করা দরকার। তোমার তো মনে হয় নিয়ন্ত্রণ করা দরকার, মনে হয় না? কিন্তু তুমি তোমার কথা বলতে পারবা না, এটা তোমাকে জনগণের কথা বলতে হবে। কারণ এই প্রতিবেদন হচ্ছে সেটাই যে সেখানে মানুষ কি বলছে আমি সেটা উল্লেখ করতেছি, তাদের মতামত, আমার মত থাকতেই পারে, আমিও সে জনসাধারণের একজন, আমি সাংবাদিক হিসাবে তাদের মতগুলো তুলে ধরতেছি, এটা হচ্ছে প্রতিবেদন। কিন্তু দিনলিপি কে কি মনে করে আমি সেটা বলিনি। যে ওটা প্যাচ লাগছে আসাদ আব্দুল্লাহ না সার্জিস একটা স্ট্যাটাস দিয়েছে, তার স্ট্যাটাসে কি ছিল যে আমার একটি স্বপ্ন থাকবে,
ডক্টর ইউনূস 5 বছরের ক্ষমতা থাকার বা তাকে পদে 5 বছরের জন্য প্রধানমন্ত্রী দেখার। দেখো এটা হয়েছে সে তার মন কি চাইছে সেটা সে লেখছে, হয়ে গেছে জাতীয় ইস্যু। যে এনসিপি চাইছে যে ডক্টর ইউনূস 5 বছর ক্ষমতা থাকুক, এই প্যাচ লাগলো না? তার মানে আমাদের বুঝতে হবে কোনটা ব্যক্তিগত মত, কোনটা হচ্ছে সামষ্টিক মত, কোনটা হচ্ছে অন্যের মত। ব্যক্তিগতভাবে সাজি সেটা বলে কোনো প্রবলেমই নেই, বলুক। কিন্তু কোনো দল যদি বলে তাহলে আসলে প্রবলেম হতে পারে, সে গণতন্ত্র চায় কি চায় না, একটা কনফিউশন কিন্তু তৈরি হবে। তো এই জন্যই বলছি দিল্লিপিতে নিজস্ব মত থাকবে এবং সত্য প্রকৃত ঘটনা তুলে ধরতে হবে। যদি এটা তোমরা করো না, পুরো মিথ্যা বলো, লঞ্চ ডুবির ঘটনা যদি আসে, জীবনে লঞ্চ ডুবে না কি করো, মিথ্যা বানা বানা লিখবা, তাই তো করো, তাই না? তো এটাই হচ্ছে সত্য প্রকৃত ঘটনা তুলে ধরতে হবে, মিথ্যা এই বানোয়াট এগুলো বলা যাবে না। বা মিথ্যা বানানো যদি হয়েও থাকে, তুমি বর্ণনা করতে হবে সত্যের মতন করে, যে তোমার সাথেই ঘটছে, তুমি দেখেছো, তোমার জীবনের সাথেই জিনিসগুলো ঘটে গিয়েছে, এইভাবে করে উল্লেখ করতে হবে। আচ্ছা, এবার আসি দিনলিপিতে নাম্বার তোলার কিছু উপায়। কি কি করলে দিনলিপিতে নাম্বার উঠবে? প্রথম হচ্ছে দিনলিপি কতটুকু লিখতে হবে তা নির্ভর করবে নির্বাচিত বিষয়ের উপর। আচ্ছা, এইটাতে বিষয় অনেকে প্রশ্ন করো, স্যার কতটুকু লিখবো, কত বড় করে লিখবো, 1 পৃষ্ঠা লিখবো না 2 পৃষ্ঠা লিখবো, এরকম একটা কনফিউশন হয়। কিন্তু এই জায়গার মধ্যে আমি দিনলিপির জন্য আমি সাধারণত বলে থাকি আড়াই থেকে 3.5 পৃষ্ঠা। আমি সবকিছু এরকম 2.5 3.5 করে বলি, কেন? কারণ হচ্ছে তোমার ওই 2.5 আর 3.5-এর কারণে পৃষ্ঠাটা 4 মনে হবে, 2.5-এর কারণে 3 মনে হবে, এই জন্য এরকম করে লিখবা। তারপর হচ্ছে দিনলিপি এক প্যারায় লেখা ভালো, তবে প্রয়োজন একাধিক প্যারা হতে পারে, এই যে প্যারা প্যারা করা। তো সুতরাং এটা রচনা মতন একেবারে এত টুকরা করবা না, এত প্যারা প্যারা করবা না। এক প্যারা লিখলে ভালো, তবে একাধিক প্যারাও হতে পারে, সমস্যা নেই, তবে খুব বেশি প্যারা প্যারা যাতে না হয়ে যায়, এটার দিকে সে লক্ষ্য রাখতে হবে। দিনলিপি মোটামুটি গল্পের আকারে লিখলে সুন্দর হয়, কারণ মানুষ গল্প শুনতে পছন্দ করে। মানুষ তোমার এই আধ্যাত্মিক কথাবার্তা কিংবা উচ্চমার্গীয় বিষয় আশয়গুলো মানুষ নিতে চায় না, সে গল্প, তোমার জীবনের সাথে আজকে কি ঘটনা ঘটলো, ইন্টারেস্টিং ফ্যাক্টটা কি, এটা মানুষ শুনতে চায়। এরপর দিনলিপি লেখার আগে মস্তিষ্কে একটা খসড়া চিত্র দাঁড় করে নিতে হবে। এটা মানেটা কি? তুমি দিনলিপি লেখে তুমি আগে ধুম করে লিখছো, বিষয়টা লিখে লেখা শুরু করে দিও না। তুমি মাথার মধ্যে আগে একটু কল্পনা করো, প্রথম লিখবে এরকম আমি যাবো, গিয়েছি, গিয়ে পর আসার পরে তারপরে আচ্ছা ঠিক আছে ওকে লেখা শুরু করলাম। তো যে কোনো লেখার আগে একটা বেসিক স্ট্রাকচার তোমার মাথায় আগে কি করো, বিড়বিড় করো, তারপর সেটা খাতার মধ্যে অ্যাপ্লিকেশন দিয়ে দিও, ঠিক আছে? ওকে, তার মানে মস্তিষ্কে একটি খসড়া চিত্র দাঁড় করিয়ে নিতে হবে, ঠিক আছে? দিনলিপির এই অংশটুক গেল। তারপরের অংশটুক হচ্ছে বাস্তব বা প্র্যাকটিক্যাল যেগুলো আছে সেইগুলো। আচ্ছা, এখানে দেখো একটা বাস্তব অভিজ্ঞতার উদাহরণ, যে দিনলিপিটা কিভাবে লিখেছে। এটা রেডিও টেলিভিশন, এটা হচ্ছে 71 দিনগুলি, দেখো কিভাবে লিখছে। এইখানে কি দিয়েছে? তারিখ এবং মাস, বার এবং হচ্ছে সাল, এখানে ক্লোন দিয়ে দিয়েছে। তোমার প্রশ্ন দেবো স্যার এমনি কি দিব? আমি বলি না, এমনি দিতে হবে এরকম কিছু না। আবার দেখো আনা ফ্রাঙ্কের ডায়েরি, ও কিভাবে লিখছে, ও চিঠির মতন করে লিখছে, আদরের কিটি, তারপরে বার দিয়েছে, তারিখ দিয়েছে, সাল দিয়েছে। তারপর একটা দেখি, এখানে একটা দেখো 71 দিনগুলি, এখানেও তারিখ সাল, মানে তারিখ মাস সাল এটা আগে দিয়েছে, বার পরে দিয়েছে। এখন বলো একজন কি আরেকজনের মধ্যে কেস করছে? এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম যেটা দেখেছো, সেটা হচ্ছে প্রথম, তারপর হচ্ছে ওটা দেখছে, ওটা হচ্ছে 71 দিনগুলি। তারপরে যেটা দেখলাম সেটা হচ্ছে আনা ফ্রাঙ্কের ডায়েরি। আর এখানে একজন দেখো সে কিভাবে লিখছে, সে তারিখ দিয়েছে, সাল দিয়েছে, বার দিয়েছে, সময় দিয়েছে, স্থান দিয়েছে। এত কিছু কি দিতে হয়? প্রশ্ন হচ্ছে এই যে যা দেখতেছো কোনটাই আবশ্যক কিছু নয়। আর এই জায়গাটাতে তোমরা একটু কনফিউশন হয়ে যাও, ঠিক স্যার কোনটা রেখে কোনটা করব। তো এইটা যে দিয়েছে সে যে স্টুডেন্ট বুঝা যাচ্ছে, কারণ সেইটা এই জন্য দিয়েছে এই স্টাইলে যাতে নাম্বার পায়। তার মধ্যে একটা হেডলাইন দিছে, তো তোমার হেডলাইন দেওয়াটা আবশ্যক না, দেখো বিখ্যাত যারা আছে তারা হেডলাইন দেন। আবার এখানে নিচের দিকে নাম দিয়েছে, ব্যাচ দিয়েছে, তার পরিচয় দিয়েছে, এটাও কিন্তু করা যায়। কিন্তু এই ফরম্যাটটা আমরা বেশি ফলো করার চেষ্টা করব, কারণ এই ফরম্যাটটা ফলোতে কি হয়, এটা মূলত পরীক্ষার জন্য
আমি যত বেশি পয়েন্ট সৃষ্টি করে দিতে পারবো স্যার যাতে নাম্বার দিতে উদ্বুদ্ধ হয়। তার মানে কোনটাই ভুল না, স্যাররা তোমাকে নাম্বারটা দেয়, এখানে কোনটা কিছু কাটার কিছু নেই যে কাইটা দিব ধুমধাম একেবারে কিছু হয় নাই কিছু হয় নাই। তোমাদের ভালো কলেজ যেগুলো তারা হচ্ছে এই জিনিসটা করো। তারপর হ্যাঁ, এইটুক বুঝতে পেরেছো যে কিভাবে করে লিখতে হবে। এখন তোমাদের এইচএসসি স্পেশাল দেখাই, মানে এইচএসসি পরীক্ষা প্রশ্ন কিভাবে আসে। প্রশ্ন আসবে এই যে দুই স্টাইলে। একটা কি, তোমার কলেজে মহান বিজয় দিবস উদযাপনের একটি দিনলিপি প্রস্তুত করো। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি নিয়ে সংবাদপত্রে প্রকাশযোগ্য একটি প্রতিবেদন রচনা করো। দেখছো কিভাবে আসে, হয় দিনলিপি আসবে অথবা প্রতিবেদন আসবে। বুঝা গেল? আচ্ছা, তাহলে প্রশ্ন কিভাবে আসে সেটা বুঝছি। এখন একটা এই প্রশ্ন করলে পরে তো নিশ্চয়ই স্টুডেন্টদেরকে এই প্রশ্নটা করা উচিত যেটা তোমরা করো নাই। সেটা কি, স্যার কোনটা তাহলে দিলে নাম্বার বেশি? আমি সব সময় বলি প্রতিবেদনে নাম্বার বেশি আসে, প্রতিবেদনে নাম্বার বেশি পাওয়া যায়। ঠিক আছে, তাহলে বলো স্যার যদি নাম্বার বেশি পাই প্রতিদিনে দিব, অন্য কিছু দেওয়ার দরকারটা কি? না, অন্য কিছু দিতে দরকার হয় তুমি যদি প্রতিদিন না পারো, সেই জন্য দিনলিপিটাও শিখে নিতে হবে। খুব কঠিন তো না, এমনিতে তো এমন যে কোন একটা সময় একটু দেখে নিলেই পরীক্ষায় গিয়ে কোবাই দিয়ে আসলেই হয়, তাই না? দিনলিপিটা এমনই। তাহলে প্রকাশযোগ্য একটি প্রতিবেদন রচনা করো, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বৃদ্ধি নিয়ে সংবাদ প্রকাশযোগ্য একটি প্রতিবেদন রচনা করো। এই যে এইখানে হচ্ছে প্রতিবেদন লেখার আসল ফর্মেট, এইটা এই অংশটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন দিয়ে গেছি প্রশ্ন করব কিভাবে, প্রশ্ন আসে কিভাবে, এখান থেকে উত্তর করবো কিভাবে। সুতরাং তোমাকে প্রথমেই বার এবং তারিখ এবং মাস দাও, এবার হচ্ছে সাল দাও, তারপর হচ্ছে বার দাও, এরপর দাও সময়, এরপর দাও স্থান। ওকে, এরপর একটা সুন্দর একটা ব্যবধান দাও। এরপর দেখো একটা প্যাসেজ প্যাসেজ দিয়েছে একটু ব্যবধান, বাস তারপর যার মতন বলা হয়েছে লাস্টে একটা সমাপ্তি সূচক তার পরিচয় দিয়ে শেষ করে দিল। তাইলে হইল কি না এই যে পড়া আলোচনা। আর যদি আমি ইয়া দেখাই, সাজেশন বলি, সাজেশনও করা হয়ে গেছে, সাজেশন দেখতে পারো। কারণ বিপ্লব পরবর্তী কিন্তু সাজেশন অন্যভাবে আসবে। আচ্ছা, দিনলিপি লিখন। তাহলে দিনলিপি লিখনে দেখো প্রথমে কি আছে, প্রথমে আছে কলেজ জীবনের প্রথম দিন নিয়ে একটা দিনলিপি, অনেক গুরুত্বপূর্ণ। এটাতে বেশি প্রশ্ন আসে, কলেজে প্রথম দিন, কলেজ পরীক্ষা ফল প্রকাশের দিন, বসন্ত বরণ, 21শে গ্রন্থমেলা, বই মেলা, এগুলো থেকে প্রশ্ন অনেক আসে, পয়লা বৈশাখ। তবে বিপ্লব পরবর্তীতে কিছু টপিক রয়েছে যেখান থেকে প্রশ্ন বেশি আশা করি, এগুলো এখন পর্যন্ত আসেনি, এই বছর এগুলো প্রথম আসবে। সেটা হচ্ছে তোমার দেখা একটি বিপ্লব, মানে তোমার দেখা একটি বিপ্লবী দিন বা একটি গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানের সময় তোমার কেমন লেগেছে, তোমার কেমন হয়েছে, কারা কারা ছিল, বন্ধু বান্ধব কি ছিল, তোমার সেই দিনকার কথাগুলো কি মনে আছে, বা দিনলিপি লেখো। এটা হতে পারে। হতে পারে বন্ধুদের নিয়ে গ্রাফিতি অঙ্কন করার জন্য গিয়েছিলা, এই যে আনন্দ উদযাপন, বন্ধুরা সবাই গ্রাফিতি করতেছো আর হাসাহাসি খেলাধুলা করতেছো, মজা করতেছো, পান করতেছো, এবং একটি দেশের জন্য গুরুত্বপূর্ণ কাজও করতেছো, এই যে যেটা এটা হতে পারে যে বন্ধুদের নিয়ে গ্রাফিতি অঙ্কন, অনুভূতি ব্যক্ত করে দিনলিপি রচনা করো, এই ধরনের প্রশ্নগুলো আসবে। আর বাকি বিভিন্ন বোর্ড কোয়েশ্চেন যেগুলো, সেগুলো সমাধান এখানে দেওয়া আছে। এটা অনেক বই দেওয়া থাকে, আমাদের এখানেও দেওয়া আছে। এটা এক্সট্রাঅর্ডিনারি অনেক কিছু না, কিন্তু প্রথম যেগুলো দেখিয়েছি এটা কিন্তু এক্সট্রাঅর্ডিনারি অনেক কিছু। এটা কিন্তু তুমি কোনো জায়গায় পাবা না, এটা মানে আর সত্যি বলতে কোনো জায়গায় পাবা না। তোমার সামনে যে বই আছে, বই থাকলে তুমি মিলাই দেখো, আমি বলতেছি যে বই আছে কিনা, বই থাকলে মিলাই দেখো যে তোমার ওই বইয়ের মধ্যে দিনলিপি লেখার নিয়মগুলোকে, কিভাবে নাম্বার পাইতে হবে, কিভাবে লিখতে হবে, কেন আসলো, কোত্থেকে আসলো, কোন ফরম্যাটে লিখতে হবে, বিখ্যাতরা কিভাবে লিখেছে, বাস্তব উদাহরণ কি, এগুলো করে এরকম নাই। দিনলিপি অথবা অভিজ্ঞতা বর্ণনা আছে না? আচ্ছা, ও দিনলিপির ভিতরে অভিজ্ঞতা বর্ণনা, অভিজ্ঞতা বর্ণনার ভিতরে দিনলিপি লেখা, এমন না যে দিনলিপি অভিজ্ঞতা বর্ণনা দুইটা যে কোনো একটা আসে, এরকম করে আসে না। দিনলিপি আর অভিজ্ঞতা বর্ণনা একটা একই জিনিস, এটা একটা টপিক আর প্রতিবেদন একটা টপিক। অর্থাৎ দিনলিপি অভিজ্ঞতাটা হচ্ছে কতে আসবে, খতে আসবে হচ্ছে অভিজ্ঞতা বর্ণনা, প্রতিবেদন লেখা। তার মানে প্রতিবেদনটা সেপারেট তথ্য, আর দিনলিপি আর অভিজ্ঞতা একই জিনিস। তাহলে রাফসান রায়কে মেনশন দিয়েছে ভারী, ঠিক আছে, ধন্যবাদ। তাহলে ফারহা বলছো দিনলিপি অথবা অভিজ্ঞতা বর্ণনা আসে না, ওই যে বললাম দিনলিপিটা অভিজ্ঞতা বর্ণনা, অভিজ্ঞতা বর্ণনা দিনলিপি। যদি এটা একটু পার্থক্য অবশ্যই আছে, পার্থক্য আছে, কিন্তু এটা আলাদা টপিক হিসাবে আসে না, এক টপিকের মধ্যে আসে। ঠিক আছে, দিনলিপি কিভাবে লিখতে হয় সেটা হয়ে গেছে।